শুরু করা যাক। আচ্ছা, এখানে যে ফার্স্ট কোশ্চেনটা আছে কি বলছে যে পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান একটি উপগ্রহের একবার পাক খেতে 5 ঘন্টা সময় লাগে। যদি পৃথিবীর কেন্দ্র থেকে ওই উপগ্রহের দূরত্ব পূর্ব অপেক্ষা 4 গুণ বৃদ্ধি করা হয় তাহলে ওর পর্যায়কাল কত হবে? তাহলে এখানে বুঝতেই পারছো কেপলারস ল অ্যাপ্লাই করতে হবে, তাই না? মানে টাইম পিরিয়ডের রিলেটেড যে কেপলারস লটা কি হয়, যে টাইম পিরিয়ড যদি টি হয় আর কেন্দ্র থেকে দূরত্ব যদি আর হয় তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব হয়। এই জিনিসটা করতে হবে। তাহলে আমরা কি বলতে পারবো, টি টু বাই টি ওয়ান তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি আর টু বাই আর ওয়ান তার কিউব। এখানে কি বলেছে যে এই যে দূরত্বটা পূর্ব অপেক্ষা 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, মানে আর টুটা 4 টাইমস আর ওয়ান করা হয়েছে। তাহলে এটা আর ওয়ান, তার হোল কিউব হলো আর ওয়ান কেটে গেল, 4 এর কিউব মানে 64। তাহলে টি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু এই জিনিসটা হচ্ছে, তাহলে টি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 টাইমস টি ওয়ান স্কোয়ার। তাহলে টি টুটা কত হবে, স্কোয়ার রুট অফ দিস 64 এর স্কোয়ার রুট করলে 8, আর টি ওয়ান হবে 8 টি ওয়ান। আগে ছিল 5 ঘন্টার সময়, তাহলে এখন হবে 8 ইন্টু 5, তাহলে 8 ইন্টু 5 আওয়ার, তাহলে 40 আওয়ার। তাহলে ওর নতুন পর্যায়কালটা হবে 40 আওয়ার, অপশন সি। ঠিক আছে, স্যার প্রবলেমগুলো কি দিয়েছেন স্যার, যেগুলো করিয়েছিলেন? না ওগুলো পিডিএফটা দেওয়া হয়নি। হ্যাঁ স্যার, ওটা দিয়ে দিই। হ্যাঁ ও দিয়ে আছে, নেবো আমি স্যার। দিয়ে দেবো আজকে একসাথে না হলে। ঠিক আছে, এটাতে কোনো ডাউট আছে? এটা তো ইজি ছিল, কোনো অসুবিধা নেই। নেক্সট, এটা কি বলছে যে এম ও 4m ভর বিশিষ্ট দুটি কণা পরস্পর আর দূরত্বে অবস্থান করছে। মানে একটা এম যদি হয় এটা, তাহলে আর একটা হচ্ছে 4m, একটু বড় আছে, এটা 4m। এদের মধ্যে যে ডিস্টেন্সটা ওটা বলছে আর, এই জিনিসটা বলছে আর। এম ভরের কণা থেকে কত দূরত্বে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে? মানে কত দূরত্বে ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হবে। তাহলে আমরা ধরে নিই যে এম ভরের কণা থেকে, তাহলে এম ভরের কণা থেকে ধরে নিচ্ছি যে এক্স দূরত্বে এখানে শূন্য হবে। আচ্ছা, এটা যদি এক্স হয় তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, এইটুকু পুরোটা আর, তাহলে এটা এক্স হলে এটা আর মাইনাস এক্স হবে, এই জিনিসটা। ঠিক আছে, এবার দেখো এখানে বলছে ক্ষেত্র প্রাবল্যটা, বলটার কথা বলছে না, মহাকর্ষীয় বল বলছে না, ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা মহাকর্ষীয় বলের সূত্রটা জানি যে জি m1 m2 বাই আর স্কোয়ার। কিন্তু আর ক্ষেত্র প্রাবল্য যদি বের করতে হয় তাহলে একক ভর যদি কোথাও রাখা হয় তাহলে ওর উপরে অন্য ভরটা যে বল আকর্ষণ করে সেটা, তাহলে একটাকে 1 করে দিতে হবে। মানে বেসিক্যালি কি হবে, জিএম বাই আর স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে এখানে বলছে শূন্য হবে, তাহলে বেসিক্যালি কি হবে, এর জন্য এখানে যা বল আকর্ষণ বল, এর জন্য আকর্ষণ বলটা সেমই হবে, কারণ এইদিকে আকর্ষণ করবে এইদিকে আকর্ষণ করবে, সেম হলে এখানে শূন্য হবে। এর মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের যেটা করতে হবে যে জি স্মল এম বাই এক্স স্কোয়ার, এই জিনিসটা হবে তোমার কার সাথে সমান, জি 4m, কারণ এই মাসটা 4m বাই এই ডিস্টেন্সটা হচ্ছে আর মাইনাস এক্স, তাহলে আর মাইনাস এক্স স্কোয়ার হবে। এই কন্ডিশনটা হবে, তাহলে এখানে তোমার প্রাবল্যটা শূন্য হবে।
তাহলে এখানে ক্যাপিটাল জি কেটে দিতে পারবো, এম এম কেটে দিতে পারবো। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, আর মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 টাইমস এক্স স্কোয়ার, 4 টাইমস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি ভেঙে দাও তাহলে তোমার হচ্ছে আর স্কোয়ার, আচ্ছা এটা ভাঙার দরকার নেই, এমনি জাস্ট স্কোয়ার রুট করে দাও তাহলেই হবে। স্কোয়ার রুট করে দিলে কি হচ্ছে যে আর মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x, তাহলে আর ইজ ইকুয়াল টু 3x, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে r/3। এটাই চেয়েছে যে এম ভর থেকে কত দূরত্বে, তাহলে এম ভর থেকে r/3 দূরত্বে ওই প্রাবল্যটা শূন্য হবে। যদি তোমাকে জিজ্ঞেস করতো 4m ভর থেকে কত দূরত্বে, তখন r-x করতাম আর কি ওই জিনিসটা, তাহলে r-r/3 করতাম, তাহলে যা হতো 2/3 হতো, 2/3 টাইমস r। তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন বি। ওকে, স্যার এটা তো বুঝতে পারিনি স্যার, gm/x² যেটা থেকে করলেন। মানে ইকুয়েশন কেন করলাম ইকুয়াল, এটা বুঝতে পারছো না? হ্যাঁ স্যার ওখানটা। আচ্ছা ঠিক আছে, দেখো মহাকর্ষ বল যেটা হয় সেটা আকর্ষণ বল হয়, মানে দুটো মাস যদি থাকে তাহলে এ এইদিকে আকর্ষণ করবে আর এ হচ্ছে একে সেম বল দিয়ে এইদিকে আকর্ষণ করবে, ঠিক আছে। এবার পয়েন্ট হচ্ছে এখানে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বলেছে, ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে একক ভরের উপরে যে বল অ্যাপ্লাই হয়। তাহলে আমরা মহাকর্ষ সূত্র থেকে কি পাই, জি ক্যাপিটাল এম স্মল এম যদি বলে দিই বাই আর স্কোয়ার, তাহলে এখানে একক ভর বলতে হবে, তাহলে এমটাকে 1 করে দিচ্ছি একটাকে, তাহলে 1 কিলোগ্রাম বা 1 গ্রাম সিজিএসে করলে আমি 1 কিলোগ্রাম করে দিচ্ছি। তাহলে gm/r², এটা হচ্ছে তোমার ক্ষেত্র মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। এটাও তো একটা বলই, কিন্তু একক ভরের উপরে যে বল প্রযুক্ত হচ্ছে সেই জিনিসটা। এবার পয়েন্ট হচ্ছে সাপোজ ধরো এই পয়েন্টে আমি ওই ভরটাকে রেখেছি, একক ভরটাকে, তাহলে এই মাসটা এই পয়েন্টের উপরে এইদিকে বল প্রয়োগ করবে, আর এই মাসটা এই পয়েন্টের উপরে এইদিকে বল প্রয়োগ করবে। এবার এই দুটো বল যদি সেম হয় তখনই তো এখানে ক্ষেত্র প্রাবল্যটা জিরো হবে না, একজন এইদিকে যদি টানে আর একজন এইদিকে টানে, দুটো সেম হলে এখানে ব্যালেন্স হয়, মানে এটা জিরো হয়ে যাবে তখন, তাহলে নেট বলটা জিরো হবে। মানে এটা ধরো +2 এইদিকে অ্যাপ্লাই হচ্ছে আর এইদিকে অ্যাপ্লাই হচ্ছে -2, তাহলে টোটাল বল এখানে কত অ্যাপ্লাই হচ্ছে, জিরো। মানে এই জিনিসটা আর এই জিনিসটা সমান হতে হবে এক কথায়, তাহলে এখানে জিরো হবে। তো ওই জিনিসটাই তো করেছি এখানে, কোথায় গেল, এই যে মানে এক্স ডিস্টেন্সে যে বস্তুটা আছে স্মল এমটা, সেটার জন্য ক্ষেত্র প্রাবল্য কত, ওটা হচ্ছে এইদিকে, আর r-x ডিস্টেন্সে যে বস্তুটা আছে 4mটা, সেটার জন্য ক্ষেত্র প্রাবল্য কত, সেটা হচ্ছে এইদিকে। তাহলে এই দুটো সমান হলেই এখানে কি হবে তোমার শূন্য হবে, ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হবে। ওটাই সমান করেছি, তারপরে তো ক্যালকুলেশনটা খালি দেখো। হ্যাঁ স্যার এবার বুঝতে পারছি, r-x বুঝতে পারছিলাম না স্যার। ও r-x বুঝতে পারছো না, আরে পুরোটা আর না, এখান থেকে এই পুরোটা আর, আর এইটুকু আমি এক্স ধরে নিয়েছি, তাহলে এইটুকু কত হবে, r-xই হবে না। ঠিক আছে স্যার। এই দুটি বস্তু আর দূরত্বে আছে, ওটা কোশ্চেনেই বলে দিয়েছে। আচ্ছা এরপরে একটা আছে দেখো, এটা একটু বড় করে দিই। কি বলছে যে এম ভর বিশিষ্ট তিনটি কণা এ বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে অবস্থান করছে, আর এই সংস্থার মহাকর্ষ স্থিতি শক্তিটা কত, স্থিতি শক্তিটা বের করতে হবে, স্থিতি শক্তিটা। ওকে, তাহলে স্থিতি শক্তিটা কি, স্থিতি শক্তি যেটা আমরা স্ট্যাটিক এনার্জি এটাকে বলি, ওর রাশিমালাটা মনে আছে কি কারো? স্থিতি শক্তি মানে যে একক একটা ভরকে অসীম দূরত্ব থেকে এখানে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে F.dr
ইনফাইনাইট টু আর ডিস্টেন্সে নিয়ে আসতে, এই জিনিসটা। এফ মানে কি জানো? জি ক্যাপিটাল এম, একক ভরকে বলছি, তাহলে জি এম বাই আর স্কোয়ার, ডি আর হবে ইনফিনিটি থেকে আর অবধি। 1/r² যদি করো, ইন্টিগ্রেশন করো, তাহলে কি হয়? r⁻², মানে r⁻1/-1 মানে -1/r হয়, তাহলে -gm/r হয়। আর এটা ইনফিনিটি টু আর বসাও লিমিটটা, তাহলে সেকেন্ড লিমিটটা 0 হয়ে যাবে, ফার্স্ট এটা শুধু থাকবে -gm/r। এটা স্থিতি শক্তির রাশিমালা, ঠিক আছে? gm/r, এগুলো স্মল এম করে দিচ্ছি সবগুলো। এবার এখানে দেখো তিনটা মাস আছে, তাহলে এই পেয়ারের জন্য একটা স্থিতি শক্তি আছে, এই পেয়ারের জন্য একটা স্থিতি শক্তি আছে, আর এই পেয়ারের জন্য একটা স্থিতি শক্তি আছে। তাদের মধ্যে ডিস্টেন্সটা বলেই দিয়েছে এ। ওকে, তো এবার তিনটা পেয়ারের জন্য স্থিতি শক্তি টোটাল কি হবে? স্থিতি শক্তিটা একটা স্কেলার কোয়ান্টিটি, মানে এমনি নর্মালি যোগ করে দেব। তাহলে এটাকে আমি 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পেয়ার বলছি, এটাকে 2 নম্বর বলছি, এটা 3 নম্বর বলছি। তাহলে টোটাল যে স্থিতি শক্তিটা হবে সেটা আমি ইউ 1 নম্বর পেয়ারের জন্য, ইউটা হচ্ছে স্থিতি শক্তি ডিনোট করছি, আর 2 নম্বর পেয়ারের জন্য, আর 3 নম্বরের পেয়ারের জন্য। ফার্স্ট পেয়ারটা এটা যদি দেখি, তাহলে এটা কি হবে? gm/a², -gm/a², এটা একটা হলো, প্লাস সেকেন্ডটার জন্য -gm/a², থার্ডটার জন্য -gm/a²। তাহলে টোটালটা যোগ হয়ে গেলে কত হবে? -3gm/a²। তাহলে এটা মোট স্থিতি শক্তি হবে। তাহলে এখানে হচ্ছে তোমার কোনটা হচ্ছে বি, এটাতে আছে -3gm/a², এটা স্থিতি শক্তি হবে। বি অপশনে কি আছে অপশানে? ওই না, a² না তো, এ এ সরি সরি, a² নেই তো, a² কেন দিচ্ছি? এই তো এখানে আর না, আর মানে এ হবে, মানে এটাই 3, এখানে m² হয়ে যাবে। কি বলছি, এখানে gm, এফটা gm1m2 তো, মানে সে দুটো ভরই তো এম আছে, ওই জন্য এম স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে m² হয়ে যাবে। একক ভর তো নেই সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে -3gm²/a, এটা একটু কারেকশন করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। স্যার বলছি এগুলো কি নোট করব না পিডিএফ দিয়ে দেবেন স্যার? আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা এমনি প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিসটাই ইম্পর্টেন্ট, পিডিএফটা হ্যাঁ স্যার, ইম্পর্টেন্ট না। হ্যাঁ, প্র্যাকটিস করো, প্র্যাকটিসটাই তো ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপরে দেখো এটা, ভূপৃষ্ঠে একটি বস্তুর মুক্তি বেগ ভি দেওয়া আছে, আর একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের সমান, কিন্তু ঘনত্ব পৃথিবীর ঘনত্বের দ্বিগুণ হলে ওই গ্রহের পৃষ্ঠে বস্তুটির মুক্তি বেগ কত হবে? মুক্তি বেগ, এসকেপ ভেলোসিটি। তাহলে এসকেপ ভেলোসিটি তোমরা পড়েছো? এসকেপ ভেলোসিটি মানে কি, যে যে পরিমাণ ভেলোসিটি নিয়ে আমরা যদি কোনো বস্তুকে ছাড়ি, তাহলে ওটা কি হবে? যে অভিকর্ষের বাইরে চলে যাবে আর কি, ওই জিনিসটা।
এবার এসকেপ ভেলোসিটি যদি আমরা দেখি তো ওটা রাশিমালাটা হয় এরকম। এটা মনে রাখতে হবে, ভি এসকেপ যেটা হয় স্কোয়ার রুট অফ 2g ক্যাপিটাল এম বাই আর। এই রাশিমালাটা মনে রাখতে হবে। এবার এটা যদি তোমার মনে থাকে তাহলে এই কোশ্চেনটা কিভাবে করতে হবে সেটা দেখি। বলছে ভূপৃষ্ঠে ওই ব্যক্তি ওই বস্তুটার হচ্ছে মুক্তিবেগ ভিই, তাহলে ভূপৃষ্ঠে এটা আমরা ধরে নিলাম। এই মান এমটা তাহলে কি হয়ে গেল, এমটা হয়ে গেল আমাদের আর্থের মাস, ভর। এক মিনিট দাও তো। আচ্ছা, এই এমটা হয়ে গেল তোমার মাস অফ আর্থ। তাহলে এটা ভিটা যেটা হলো এটা আর্থের এসকেপ ভেলোসিটি। এবার দেখো অন্য যে গ্রহটা আছে, অন্য গ্রহটা তার কি বলছে, ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের সমান, মানে ওর ব্যাসার্ধটাও পৃথিবীর ব্যাসার্ধের সমান। আচ্ছা, এখানে আমি এটা ক্যাপিটাল আর বলে দিচ্ছি পৃথিবী যেহেতু বলছি। তাহলে ওই গ্রহের ব্যাসার্ধটা ক্যাপিটাল আর এর সমান, কিন্তু ঘনত্বটা পৃথিবীর ঘনত্বের দ্বিগুণ। মানে ওই গ্রহের ঘনত্ব যদি রো হয় তাহলে পৃথিবীর ঘনত্ব রো ই যদি হয় তাহলে এর দ্বিগুণ ঘনত্বটা। তাহলে ওখানে ভিটা কত হবে ওটা বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো ওই গ্রহের মাসটা কত হবে। আমি যদি ওই গ্রহের মাসটা বের করতে চাই, এম প্রাইম, এরা রো প্রাইম আর প্রাইম প্রাইম দিয়ে দিচ্ছি সব। তাহলে এম প্রাইমটা কি হবে, ওই গ্রহের আয়তন 4/3 পাই আর প্রাইম কিউব, আর ওই গ্রহের ঘনত্ব মানে রো প্রাইম এই জিনিসটা। তাহলে 4/3 পাই এই আর প্রাইম কিউব যে জিনিসটা, আর প্রাইম তো ক্যাপিটাল আর এর সমান বলেই দিয়েছে, তাহলে এটা আর কিউবই হবে। আচ্ছা, আর রো প্রাইমটা কি বলেছে, 2 টাইমস রো ই, তাহলে রো ই লিখে দিলাম আর 2টাকে বাইরে লিখলাম। এবার এই জিনিসটা দেখো 4/3 পাই আর কিউব, এটা তো পৃথিবীর আয়তন, আর রো ইটা পৃথিবীর ঘনত্ব, তাহলে এটা পৃথিবীর মাস দিবে, মানে এই এমটাই দিবে। তাহলে আর এর বাইরে 2 আছে, মানে এম প্রাইম ইজ ইকুয়াল টু 2m হলো। বুঝতে পেরেছো? তাহলে ওই গ্রহে এসকেপ ভেলোসিটিটা কি হবে, ভিই প্রাইম যেটা হবে সেটা হবে 2g ক্যাপিটাল এম, মানে এখানে এম প্রাইম বাই আর এই জিনিসটা। এবার 2g ক্যাপিটাল এম প্রাইম যেটা ওটা তো 2m এর সাথে সমান, তাহলে 2m বাই আর স্মল আরটা বা আর প্রাইম যদি বলি তাহলে আর প্রাইমটা ক্যাপিটাল আর এর সাথে সমান এই জিনিসটা। এবার দেখো এম 2g ক্যাপিটাল এম বাই আর মানে তো 2g ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর মানে ভিই, তো আমি কি এটা √2 টাইমস ভিই লিখতে পারবো, কারণ একটা 2 আছে ভেতরে রুটের আর বাকিটা তো ভি, তাহলে √2 টাইমস ভিই হয়ে গেল। তাহলে কি হচ্ছে, ওই গ্রহে যে মুক্তি বেগটা হচ্ছে ওটা √2 টাইমস ভিই হচ্ছে, ভিই প্রাইমটা। তো অপশান এটা হবে সিটা। দেখো বোঝা গেছে, মানে এখানে মেন পয়েন্ট হচ্ছে তোমাকে মুক্তি বেগের যে রাশিমালাটা এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমি একটু বলেই দিই, না হলে ধরো ভুলে গেলে কখনো যে কিভাবে আসে এটা, তো ব্রিফলি যাতে মানে 30 সেকেন্ডে যাতে বের করে নিতে পারো। দেখো আমাকে পৃথিবীর থেকে পৃথিবীর অভিকর্ষ যে বল আছে সেটা থেকে বাইরে পাঠাতে হবে, এরকম স্পিডে ছুটতে হবে। তাহলে আমি ধরো ভিইটা ওই স্পিডে ছুটলে ওটা বাইরে চলে যাবে, তাহলে ওর গতিশক্তিটা কত হবে, হাফ এম ভিই স্কোয়ার এটা। আচ্ছা, এই গতিশক্তিতে যদি ছাড়ি তাহলে এটা অভিকর্ষজ বলটাকে ছড়িয়ে, মানে অভিকর্ষজ কি বলে জানো, যে জিএম
ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। না, এই এই শক্তিটা তো, এটা শক্তি, তাহলে এই শক্তিটা গ্র্যাভিটির জন্য যে শক্তিটা হবে তার সাথে সমান হতে হবে, তাই না? এর যে স্থিতি শক্তিটা এর সাথে সমান হতে হবে, গ্র্যাভিটির জন্য যে স্থিতি শক্তি তার সাথে সমান হলেই কিন্তু এটা মিনিমাম ভেলোসিটি লাগবে, তার বেশি হলে তো তখন বেরিয়ে যাবেই যাবে, কিন্তু এর সাথে সমান হলে তখন ওটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা এর থেকে বেশি হলে তখন তো যাবে। তো এই দুটো কন্ডিশন হচ্ছে স্যাটিসফাই করতে হবে। এবার এটা যখন তুমি জানো, তাহলে স্মল এম কেটে দাও, তাহলে ভি ই স্কোয়ার, টুটা উপরে গেলে 2g ক্যাপিটাল এম বাই আর হয়ে গেল। আরটা এর রেডিয়াস বলে, এটা পৃথিবী হলে ক্যাপিটাল আর হয়ে যাবে, এমনি স্মল আর হবে অন্য যে কোনো গ্রহ নিলে। তাহলে ভিটা হয়ে গেলে কি হলো, এই জিনিসটা। তো এইভাবে এটা আসে আসলে, মানে এই কাইনেটিক এনার্জিটাকে অভিকর্ষের জন্য যে স্থিতি শক্তিটা, এই দুটোকে সমান করতে হয়। কারণ এই স্থিতি শক্তির বেশি তুমি কাইনেটিক এনার্জি দিলেই, বেশি বেগে মানে এটাকে ছাড়লেই তোমার কিন্তু এসকেপ হতে পারে। তাহলে মিনিমাম কত দিতে হবে, এটা ইকুয়াল করে দেবো মিনিমামটা। তো এইভাবে করে এটা আসে মুক্তিবেগটা। ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়েছে। তারপর এটা দেখো, এটা একটু ইন্টারেস্টিং আছে কোশ্চেন। পড়ে নাও কোশ্চেনটা। বলছে এ ও বি ধাতু নির্মিত দুটি তারের জন্য পীড়ন আর বিকৃতি লেখচিত্রটা দেওয়া আছে। মানে এইদিকে তোমার পীড়ন দেওয়া আছে, আর এইদিকে হচ্ছে বিকৃতি দেওয়া আছে এক্স এক্সিসের দিকে। তাহলে বলছে এদের ইয়ং গুণাঙ্ক যদি ওয়াই এ আর ওয়াই বি হয় তাহলে কি হবে, বলো তো কিভাবে করবে এটা? কিছু হিন্ট দিতে পারবে কি? দেখো ইয়ং গুণাঙ্ক মানে আমি কি বলেছিলাম যখন আমরা এটার ক্লাস করেছিলাম, তখন ইয়ং গুণাঙ্কটা নতি হবে কি? নতিতার কথা বলছো? হ্যাঁ, নতি বলতে ইয়ং গুণাঙ্ক সাধারণত পীড়ন বাই বিকৃতি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, এবার ঠিকই যাচ্ছ। এবার পীড়ন সমান হচ্ছে তাহলে ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি, তাহলে পীড়ন ভার্সেস বিকৃতি লেখচিত্র থেকে ইয়ং গুণাঙ্ক তাহলে নতি হয়ে যাচ্ছে। টাইম থিটা সমান যদি ইয়ং গুণাঙ্ক করে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছো। দেখো আমরা আচ্ছা, যে ইয়ং গুণাঙ্ক ওটা জানি পীড়ন বাই বিকৃতি, মানে এখানে এক্স যদি করি এরকম। এবার পি বাই এক্স মানে কি দিচ্ছে, আমি ধরো একটা গ্রাফে একটাই গ্রাফ কনসিডার করছি, তাহলে এটা যদি হয় এটা পি আর এটা এক্স, তাহলে পি বাই এক্স মানে কি দিচ্ছে, এটা পারপেন্ডিকুলার বাই বেস না, তাহলে এটা থিটা হলে টেন থিটা দিচ্ছে। তো এর মানে হচ্ছে ওয়াই বিটা, আচ্ছা আমাকে বলছে ওয়াই বি বাই ওয়াই এ বের করতে হবে, তাহলে ওয়াই বি মানে টেন, বিটা কত 60 ডিগ্রি করেছে, তাহলে টেন 60 ডিগ্রি, আর ওয়াই এ মানে টেন 30 ডিগ্রি, টেন 60 মানে কত √3, আর টেন 30 মানে 1/√3, তাহলে √3টা উপরে চলে চলে গেলে √3 টাইমস √3 মানে 3, তাহলে ওয়াই বি যেটা হলো সেটা 3 টাইমস ওয়াই এ হলো, এই জিনিসটাই চেয়েছে। মানে অ্যাঙ্গেলটা বলে দিলে এটা ইজি বের করা, অ্যাঙ্গেলটা না বলে দিলে তখন মানে আমরা বের করতে পারবো না, তখন খালি বলতে পারবো যে এটার বেশি হবে এটার কম হবে এরকম। তাহলে এটার কোনটা অপশন হচ্ছে, অপশন এ।
ওকে, নেক্সট এখানে বলছে যে এল দৈর্ঘ্যের একটি তারের এক প্রান্তে এম ভরের একটি বস্তু ঝোলানো, ফলে তারটির দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পায়। মানে এটা তার আছে, ওই তারে আমরা একটা এম ভরের বস্তু ঝুলিয়ে দিয়েছি বলে কি হয়েছে, এই তারের দৈর্ঘ্যটা এখান থেকে এখানে হয়ে গেছে, এল পরিমাণ বেড়ে গেছে। তাহলে ওই এর জন্য সঞ্চিত স্থিতি শক্তি কত হবে? আচ্ছা, স্থিতি শক্তি মানে কি হয়? স্থিতি শক্তি মানে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই। তাহলে স্থিতি শক্তি আমি যদি ইউ বলি তাহলে ওটা হবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার পয়েন্ট হচ্ছে যে ফোর্সটা কি এখানে, তাহলে ফোর্সটা অ্যাভারেজ ফোর্স নিতে হয়। তাহলে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করিনি তখন তো লেন্থটা জিরোই ছিল, যখন ফোর্স এফ অ্যাপ্লাই করলাম তখন লেন্থ এল হলো। তাহলে টোটাল ফোর্স কত হবে? জিরো প্লাস এফ, আগে জিরো ছিল এখন এফ অ্যাপ্লাই করেছি, আর বাই টু অ্যাভারেজ করতে হবে, তাহলে এফ বাই টু হচ্ছে টোটাল ফোর্স। কিন্তু এই এফটা কি? এই এফটা তো তোমার এই মাসটা দিয়েছো তার জন্য যে ওজনটা ওটাই তো। বেসিক্যালি এখানে এফটার জায়গায় আমাদের করতে হবে কি এফ বাই টু টাইমস এল, আর এফ মানে হচ্ছে তোমার মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন মানে ওজনটা, আর এল আছে নিচে টু হলো। তাহলে এই যে পরিমাণ কৃতকার্য করেছো এটাই ওর মধ্যে স্থিতি শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে এখানে বলছে কি যে এর প্রসারণের জন্য যে স্থিতি শক্তি হবে ওটা কত, তাহলে এই পরিমাণ স্থিতি শক্তি হবে। তাহলে ওটা হচ্ছে কোথায় আছে, এটা স্মল এল কিন্তু ক্যাপিটাল এলটা নিইনি, এটা তো আগের লেন্থটা। তাহলে এটা অপশন ডিটা হবে। ওকে, আচ্ছা তারপরে আরো এটা আছে নেক্সট। এটা কি বলছে, একটি গোলক আকৃতির ধাতব বস্তুকে পি চাপ প্রয়োগ করলে ওই গোলকের ব্যাসার্ধের আনুপাতিক হ্রাস যেটা সেটা হবে কত? মানে একটা গোলক আছে, এগুলোকে তুমি প্রেসার দিচ্ছ পি, তাহলে এই গোলকটা সংকুচিত হবে, সংকুচিত হলে এই যে ব্যাসার্ধটা কমে গেল, তাহলে এর রেশিওটা কত, মানে কত কমেছে আগের তুলনায়, কত কমেছে ওই জিনিসটা বের করতে। আর আয়তন বিকৃতি গুণাঙ্ক বাল্ক মডিউলাস যেটা ওটা বলে দিয়েছে বি। তো আমরা জানি কি আয়তন বিকৃতি গুণাঙ্ক, বা এমনি আমরা যখন হুকস ল পড়েছিলাম তো ওখানে কি বলছিল যে পীড়ন বাই বিকৃতি মানে হচ্ছে ওই কনস্ট্যান্টটা হয়, তাহলে এখানেও হবে পীড়ন মানে যে প্রেসার অ্যাপ্লাই করছো ওটা বাই বিকৃতি মানে আয়তনের বিকৃতি হবে ডেল্টা ভি বাই ভি। ধরো ডেল্টা ভি পরিমাণ চেঞ্জ হলো, ঠিক আছে, আগে আয়তন ছিল ভি, তাহলে এই ডিভি বাই ভি থেকে আমাদের কিন্তু এটা বের করতে হবে ডেল্টা ভি বাই ভি জিনিসটা। এবার আয়তনটা কত হয়, যদি ব্যাসার্ধ আর হয়, আগে আর ছিল যদি, তাহলে আগে আয়তন কত ছিল 4/3 পাই আর কিউব। আচ্ছা এটা যদি আমি ডেরিভেটিভ করে নিই ডিভি, তাহলে কত হবে 4 পাই আর স্কোয়ার, মানে এটার জন্য 3r² হবে, 3 কেটে যাবে, 4 পাই আর² হবে, আর ডি আর হবে এই জিনিসটা। তো এবার আমি এখানে ডেল্টা ভি বাই ভি আছে না, তো আমি এটা করব ডিভি বাই ভি। ডেল্টা ভি আর ডিভিটা একই, এটা শুধু স্মল চেঞ্জের জন্য ডিভি করা হয়। ডিভি বাই ভি যদি করি তাহলে কি হবে 4 পাই আর² ডি আর ভি মানে হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে পাই পাই কেটে যাবে, 4 কেটে যাবে, আর স্কোয়ারটা আর কিউবের দুটো কেটে দিবে, তাহলে 3টা নিচে আছে উপরে চলে যাবে, মানে কি হলো 3 dr/r হলো, 3 dr/r।
তো এখানে ডেল্টা ভি বাই ভিটা যেটা 3 dr/r হলো, পি টাইমস 3 dr/r। আমাকে চেয়েছে কি আনুপাতিক হ্রাস কার ব্যাসার্ধে, মানে dr/rটা বের করতে বলেছে। তাহলে dr/rটা আমি যদি এই বি এর জায়গায় নিয়ে চলে আসি, তাহলে ব্যাপারটা হচ্ছে p/3 বিটা এখানে নিয়ে আসো, তাহলে p/3 বি হচ্ছে, এটা dr/r, এটা আনুপাতিক হ্রাস হয়েছে এর মানে। তাহলে অপশন কোনটা হচ্ছে? সিটা, p/3 বি, এটা হবে তোমার ব্যাসার্ধের হ্রাস, আনুপাতিক হ্রাস। মানে আমাদের সংজ্ঞা থেকে আমরা এটা বের করতে পারবো আর কি। দেখো ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, তারপরে এখানে বলছে কি যে তরল পদার্থের সান্দ্রতাঙ্ক মানে ইটাটা, ভিসকোসিটিটা, উষ্ণতা বৃদ্ধি করলে বৃদ্ধি পায় না, উষ্ণতার উপর নির্ভর করে না, না উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধি করলে হ্রাস পায়, তরল বলেছে ইন জেনারেল, তাহলে ইয়েস। আসলে ইটাটা কমে টেম্পারেচারটা যদি বাড়াও, খালি জলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, মানে জলের ক্ষেত্রে, কিন্তু নর্মালি তরল যেহেতু বলেছে তাহলে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আর এখানে আছে 9 নম্বরটা কি বলছে, 9 নম্বরটা পড়ো। আর ব্যাসার্ধের একটি বৃষ্টির ফোঁটা বায়ুতে প্রান্তীয় টার্মিনাল ভেলোসিটি বলে দিয়েছে ভি, অপর একটি বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ 2r হলে বায়ুতে ওর প্রান্তীয় বেগ হবে কত? প্রান্তীয় বেগ, টার্মিনাল ভেলোসিটি, ওই জিনিসটা। আচ্ছা, এখানে টার্মিনাল ভেলোসিটি এখানে আমাদের একটা ছিল না স্টোকস ল, ওখান থেকে আমরা এটা আলুর বর্গের সমানুপাতিক দিয়ে করলে হবে? কিসের? ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক ওই হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাটা। ওটা সমানুপাতিকই হবে। আচ্ছা আচ্ছা। হুম, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক হয়। মানে যদি আমরা এটা তো সমানুপাতিক দিয়ে এখানে করলে হয়ে যাবে, বাট আমি একটু বলতে যাচ্ছি যে কনসেপ্টটা, থিওরিটা, যে ধরো কি হয় যে একটা বৃষ্টির ফোঁটা, তো তাহলে বৃষ্টির ফোঁটাটা যে আছে ও নামছে ধরো নিচের দিকে, তাহলে নিচের দিকে নামছে মানে বায়ুর এর একটা ওজন কাজ করছে নিচে, তাই না? তাহলে ওই ওজনটা হবে mg। আর mg মানে কি? m মানে 4/3 পাই r³ এর যদি ডেনসিটি রো হয় তাহলে রো জি, এই জিনিসটা। আর হুকসের সূত্র অনুযায়ী যে এর উপরে একটা লব্ধি বল উপরের দিকে ক্রিয়া করে, হুকস বলছি স্টোকস ল, স্টোকস লটা ওই লব্ধি বলটার কত হয়, স্টোকস ল অনুযায়ী ওই লব্ধি বলটা হয়, এটা মনে রাখতে হবে, 6π ইটা rv। ঠিক আছে, আর বায়ুটার জন্য একটা প্লবতা বল উপরের দিকে ক্রিয়া করে, বাট ওটা বায়ুর ডেন্সিটি, ওটা খুব নগণ্য আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা আর এটা সমান হতে হবে, এটা আর এই ফোর্সটা আর এই ওজনটা যদি সমান হয় তখন ওটা টার্মিনাল ভেলোসিটিতে রিচ করবে। তাহলে এইটাকে আমি
4/3 পাই আর কিউব রো জি এর সাথে সমান করে দেবো। তো এখানে দেখো একটা আর তো কেটে গেল, মানে 2 থাকলো, বাকি 6 পাই ইটা এগুলো কনস্ট্যান্ট, 4/3 পাই কনস্ট্যান্ট, রোটা কনস্ট্যান্ট, জিটাও কনস্ট্যান্ট। তাহলে এই যে ভেলোসিটিটা ওটা আর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হচ্ছে, এখান থেকেই পেয়ে যাবে, মানে ও এটা বলতে যাচ্ছিল। তো ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, তাহলে এটা বের করো কত হচ্ছে, v2/v1 করো, v2/v1 যদি করো তাহলে r2/r1 স্কোয়ার হবে। এখানে r2টা বলছে 2 টাইমস r1 মানে 2r, তাহলে এখানে 2r এখানে r করে দাও, তাহলে আর আর কেটে গেল, 2 স্কোয়ার মানে 4, তাহলে v2 ইজ ইকুয়াল টু 4 টাইমস v1 হলে তাহলে বায়ুতে এর প্রান্তীয় বেগ কত হবে, তার অ্যান্সার হচ্ছে 4 টাইমস v, এই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন